নমস্কার, আমি প্রতীক। আজকের বিষয়টা নেতাজি সংক্রান্ত। অবশ্যই নেতাজির অজানা সত্যকে তুলে ধরার লক্ষ্যেই ইউটিউবে বা সমাজ মাধ্যমে ক্যামেরার সামনে আসা, নিঃস্বার্থভাবে নেতাজির প্রকৃত সত্য তুলে ধরাই আমার মূল লক্ষ্য। বিগত দিনে নেতাজি প্রকাশ্যে না আসার নেপথ্যে কারা ছিলেন সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করেছি, কিন্তু আজকের বিষয়টা কিছুটা বিস্ফোরক এবং কিছুটা কন্ট্রোভার্সিয়াল, বিতর্কমূলক। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো নেতাজির মহানিষ্ক্রমণে প্রকৃত সঙ্গী কারা ছিলেন। কারণ বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে আচরিতভাবে আমাদের যে গল্প শুনিয়ে আসা হয়েছে, ভাইপো শিশির বসু মধ্যরাতে 1941 সালের 16ই জানুয়ারির মধ্যরাতে তার রাঙাকাকাকে নিয়ে এলগিন রোডের বাড়ি থেকে বেরিয়ে ব্রিটিশ নজরদারিকে এড়িয়ে পৌঁছে দিলেন বিহারের গোমো স্টেশনে এবং সেখান থেকে কালকা মেল ধরে পেশোয়ার, তারপর ভগৎ রামকে সঙ্গী করে তিনি চলে গেলেন আফগানিস্তানের কাবুলের পথে। এমন গল্পে ভারতবাসী দশকের পর দশক সেই গল্পকে বিশ্বাস করে নেতাজির দেশ ত্যাগের গল্পকে ভুল জেনে এসছে। প্রকৃত ইতিহাস কিন্তু অন্য কথা বলছে। কারণ দেশের এত বড় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ ত্যাগের ক্ষেত্রে শুধুমাত্র একজন ব্যক্তি সেই পরিকল্পনা সাজাবেন এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন ঘটাবেন, এটা কিন্তু বাস্তবে সত্যি অবাস্তবিক। তথাকথিত শিশির বোসের লেখা মহানিষ্ক্রমণ গল্পের বাইরে গিয়েও নেতাজি চর্চার ফলে বিভিন্ন তথ্যসূত্রের মাধ্যমে, বিভিন্ন মুখার্জি কমিশন বা বিভিন্ন তদন্ত কমিশনের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে বিবিধ তথ্য উঠে এসছে নেতাজির দেশত্যাগ সম্পর্কে, যেখানে সুভাষচন্দ্র বসুর জ্যেষ্ঠ পুত্র রঞ্জিত বসুর বৃহৎ ভূমিকা সম্পর্কে জানা যাচ্ছে, ফরওয়ার্ড ব্লকের একাংশের বৃহৎ ভূমিকা সম্পর্কে জানা যাচ্ছে। এছাড়াও মুখার্জি কমিশনে সাক্ষ্য প্রদান করা বিশেষ বিশেষ কিছু লোকের অবদানের কথাও সেখানে আমরা জানতে পারছি। যেটা সবচেয়ে বিস্ফোরক তথ্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ ত্যাগের ক্ষেত্রে কবিগুরু রবীন্দ্রনাথের মুখ্য ভূমিকার কথাও জানা যায় এবং 16ই জানুয়ারি 1941 এর তারিখ সম্বন্ধেও কিন্তু অসঙ্গতি স্পষ্ট। বিপ্লবী সন্ন্যাসী বিবেকানন্দ ও বিপ্লব বাউল রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্যিস ত্রিখণ্ডিত ভারতের ভৌগোলিক মানচিত্রের যন্ত্রণা সহ্য করতে হয় না, নয়তো তাদের ক্ষেত্রেও দেশদ্রোহী কিংবা দেশবিরোধী তকমা জুড়ে দেওয়া হতো। ঠিক যে কারণে প্রকৃত ধর্ম সমন্বয়ের, জাতীয়তাবাদের কিংবা ভারতীয়ত্বের প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসু প্রকৃত দেশপ্রেমিক হওয়ার কারণবশত নেহেরু, গান্ধী, মার্কস, মাও কিংবা প্যাটেল শ্যামাপ্রসাদপন্থী সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির চিন্তা চেতনায় আজও ব্রাত্য। 1941 সালে মহানিষ্ক্রমণের ঘটনা লিখিত পুস্তক স্বরূপ মানুষের সামনে প্রথম শিশির বোসের লেখা যে মহানিষ্ক্রমণ বই, যা তৎকালীন সময় 80-90-এর দশকে প্রফেসর শঙ্কু, ফেলুদার মতো জনপ্রিয় উপন্যাসকে পেছনে ফেলেছিল, সেই মহানিষ্ক্রমণ বই মানুষের সামনে আসতে এই দীর্ঘ বিলম্বনার কারণটা কি? কেন্দ্র প্রকাশিত 304টি ফাইল ও রাজ্য প্রকাশিত 64টি ফাইলে নেতাজির দেশত্যাগ সম্পর্কে সেভাবে কোনো নথি বা প্রমাণ সামনে না এলেও সেখানে এতগুলি ফাইলের ভিড়ে একটি গোপন চিঠির খোঁজ মিলেছে, যেটা নেতাজির ভাইপো স্বয়ং শিশির কুমার বোসের লেখা চিঠি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। সালটা 1967, 19 এপ্রিল এবং চিঠিতে পরিষ্কার শিশির কুমার বসু জিজ্ঞেস করেছেন কেন্দ্রীয় সরকারের কাছে তার রাঙাকাকা সুভাষচন্দ্র বসুর কাবুল থেকে ইউরোপে যাওয়ার কোনো প্রমাণ্য নথি আছে কিনা সে বিষয়ে। তার প্রত্যুত্তর, সেই চিঠির প্রত্যুত্তর কি এসেছিল তা প্রকাশ্যে আসেনি বা তা জানতে আমি পারিনি, কিন্তু ঠিক তার 3 বছর পর আন্তর্জাতিক সভা ডেকে তিনি
অর্থাৎ শিশির কুমার বসু প্রকাশ্যে বললেন যে 1941 সালের 16ই জানুয়ারি মধ্যরাতে তার রাঙা কাকা সুভাষচন্দ্র বসুকে তিনি দেশ ত্যাগে সহায়তা করেন এবং তার গাড়ি চালিয়ে গোমো অবধি তিনি পৌঁছে দেন এবং তার কিছুদিন পর প্রকাশিত হয় তার লেখা মহানিষ্ক্রমণ বইটি। এই 30 বছরের দীর্ঘ বিলম্বনার কারণ কি? 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু তারপরেও এতটা সময় লাগলো কেন নেতাজির দেশত্যাগ সম্পর্কে মানুষের সামনে তুলে আনতে? ইতিহাস বড় নির্মম, নির্মোহ, নির্ভীক। ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগা এখানে টোটালি অবান্তর, অবাস্তব, অসম্ভব জিনিসকে বর্ণনার ঘটনাটায় কোনো কোনো সময় যুক্তি কিংবা শুভবুদ্ধিকে গ্রাস করে। ফিরে যায় গত শতাব্দীর দুনিয়া কাঁপানো সেই রহস্যময় মহানিষ্ক্রমণ প্রসঙ্গে। অষ্টম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের 4র্থ অধ্যায়ে দ্য গ্রেট এস্কেপ বলে একটা গল্প পড়ানো হয়, যেখানে বলা হচ্ছে গৃহবন্দী অবস্থায় সুভাষচন্দ্র বসুর ঘরে একদিন শিশির বসু গেলেন এবং সেখানে আলোচনা হলো। সুভাষচন্দ্র বসু তার সহায়তা চাইলেন এবং সেখানে তাদের প্ল্যান হলো এবং মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মবেশে 1941 সালের 16ই জানুয়ারি মধ্যরাতে শিশির বসু তার রাঙা কাকাকে নিয়ে বেরিয়ে গেলেন গোমোর উদ্দেশ্যে। তাহলে প্রশ্নটা হচ্ছে, তৎকালীন সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশরা কিছুটা পিছপা, 14-15 জন গোয়েন্দা সর্বদা নেতাজির বাড়ির চারিদিকে নজর রাখছেন। এছাড়াও ব্রিটিশ পুলিশ সেখানে মোতায়েন করা ছিল। এটা আমার বলা কথা নয়, বিভিন্ন সময়ে বোসবাড়ির চিতাভস্মপন্থীরাই বারংবার এই কথাগুলি বলেছেন। এছাড়াও সদাতৎপর ব্রিটিশ গোয়েন্দারা নেতাজির সাথে সাক্ষাতে কারা আসছেন কারা যাচ্ছেন প্রত্যেকটা বিষয়ে নজরদারি রেখেছিলেন, কিংবা বোসবাড়ির প্রত্যেকটা গাড়ির রেজিস্টার্ড নাম্বার তাদের কাছে ছিল। তৎকালীন সময়ে কলকাতার শহরে গাড়ির সংখ্যাও কম ছিল এবং গাড়ি চলার পথে বিভিন্ন চেকপোস্ট, লেভেল ক্রসিং সেখানে দাঁড়াতেই হয় এবং সেখানে ব্রিটিশ গুপ্তচর থাকা অস্বাভাবিক কোনো বিষয় নয়। তাহলে এত সহজে কোনো বাধা বিপত্তি ছাড়া নেতাজি বিহারের গোমো স্টেশনে পৌঁছে গেলেন মধ্যরাতে? আদৌ কি এটা সম্ভব? তৎকালীন সময়ে যে গাড়ি করে শিশির বসু নেতাজিকে গোমো অবধি পৌঁছে দিয়েছিলেন, সেই গাড়ির প্রকৃত রং কি ছিল তাও স্পষ্টত এখনো অবধি জানানো হয়নি। কিন্তু বর্তমানে গাড়িটি মডিফাই হয়ে পিকক ব্লু কালার করা হয়েছে এবং গাড়ির প্রায় 50টি যন্ত্রাংশ পরিবর্তন করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো ঐতিহ্যকে এরূপভাবে আপগ্রেডেড করার খবর অন্তত আমার জানা নেই। এছাড়াও তৎকালীন সময়ে বোসবাড়ি ঘনিষ্ঠ প্রয়াত সাংবাদিক কানাইলাল বসু বলেছিলেন, নজর এড়াবার জন্য যে মানুষটা নিজের বাড়িতেই আত্মগোপন করে, সে বই পড়ে জানা যায় সেই মানুষটা ছদ্মবেশে, কখনো বোবাকালা সেজে, কখনো গাড়ির হেডলাইট জ্বালাতে না বলে, কিংবা এত সহজে এভাবে দেশত্যাগ করেছেন, কোথাও যেন হিসাবটা মেলেন না। তৃতীয়ত, শিশির বসু তার রাঙা কাকাকে দেশত্যাগে সাহায্য করার দরুন ব্রিটিশ জেলে যান, এ বিষয়েও স্পষ্ট ধারণা কিন্তু তার মহানিষ্ক্রমণ বইয়ে ব্যক্ত হয়নি। এখানেও চূড়ান্ত অসঙ্গতি কিন্তু স্পষ্ট। মহানিষ্ক্রমণে লেখা তার 76 নম্বর পৃষ্ঠার কিছুটা অংশ আমি তুলে ধরবো আপনাদের সামনে। তার মহানিষ্ক্রমণ বইতে দেওয়া তথ্য অনুযায়ী শিশির কুমার বসু লিখছেন, সেই বিশেষ দল যখন ভারতবর্ষের মাটিতে নামলো এবং আমার সঙ্গে যোগাযোগ করলো, তখন আর আমি ঠিক মুক্ত নই, গৃহে অন্তরীণ। প্রকৃতপক্ষে তার আগেই আমার বন্দি জীবন শুরু হয়েছে। 1941 সাল থেকে 1945 সাল পর্যন্ত আমার বন্দি জীবন নানাভাবে বিভক্ত ও বৈচিত্র্যময়। 42-এর আন্দোলনের সময় আমি প্রথম ধৃত হই। অল্পদিন পরেই আমি গ্রেপ্তার হই। প্রেসিডেন্সি জেলে রাজবন্দি থাকার সময় আমি টাইফয়েড রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়ি। কিঞ্চিত সুস্থ হওয়ার পর আমি উডবার্ন পার্কের বাড়িতে অন্তরীণ হইলাম।
তার কিছুকাল পরে অন্তরীণ অবস্থাতে আমার বাড়ি থেকে কলেজ যাতায়াতের অনুমতি মিলল। 1943-এর মার্চ এপ্রিল মাসে বাড়িতে নজরবন্দি অবস্থায় রেডিও শুনছি, পৃষ্ঠা 76 থেকে 77। তো তার এই স্মৃতিকথার কয়েকটি জায়গায় স্বচ্ছতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। শিশির কুমার বোস যদি তার রাঙ্গা কাকা সুভাষচন্দ্র বসুকে দেশ ত্যাগে সহায়তা করে থাকেন, যে সুভাষচন্দ্রের নাম শুনলে ব্রিটিশের হাড় হিম হয়ে যেত, সেই সুভাষচন্দ্রকে ভারত মাতার মুক্তির লক্ষ্যে দেশ ত্যাগে সহায়তা করার দরুন তাকে গৃহে অন্তরীণ অবস্থায় ব্রিটিশ এভাবে ট্রিট করবে, এটা কিন্তু কিছুটা অসম্ভব লাগে শুনতে। এছাড়াও আরেক জায়গায় অসঙ্গতি স্পষ্ট। নেতাজির আজাদ হিন্দ সিক্রেট সার্ভিসের দল ভারতবর্ষের মাটিতে পা রেখেছিল 1943 সালের 21শে অক্টোবর। অনেক পরে কি কারণে শিশির কুমারকে অন্তরীণ করা হয়েছিল তার তথ্য প্রমাণ কই? যদি গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার ব্রিটিশ জানতো, তাহলে নিশ্চয়ই গৃহবন্দী করতো না। প্রেসিডেন্সি জেল, তারপর গৃহবন্দী থেকে কলেজ যাতায়াত, এত সুবিধার তথ্য নিশ্চয়ই মিলতো না। আবার 1943-এ নজরবন্দি থাকার তথ্য রাজ্য সরকারের 64টি ফাইলের কোথাও পাওয়া গেল না কেন? কতদিন কত তারিখে তিনি ধরা পড়লেন ও মুক্ত হলেন, এমন সত্য লিপিবদ্ধ হলে হয়তো মানুষের কাছে জিনিসটা আরো বিশ্বাসযোগ্য হয়ে উঠত। শিশির বসু তার বইতে আরো লিখেছেন, 1944-এর অক্টোবরে কলেজ যাওয়ার পথে পুলিশ আমাকে ঘিরে ফেললো এবং গাড়িতে তুলে লর্ড সিনা রোডে নিয়ে গেল। পুলিশ আমাকে নিয়ে কোনো অজানা গন্তব্যস্থলে চলে গেল। এরপর 7.5 মাস আমায় নিঃসঙ্গ কারাজীবন যাপন করতে হয়েছে। তার মধ্যে 3.5 মাস লাহোর ফোর্টে আমার মা বা পরিবারের কেউ জানলেন না আমি কোথায় আছি বা আদৌ বেঁচে আছি কিনা। লর্ড সিনা রোডের হাজতে কাটিয়ে পরদিন ভোর হওয়ার আগে আমাকে একটি মিলিটারি এরোপ্লেনে তুলে দিল্লির লালকেল্লায় নিয়ে যাওয়া হলো। দিন 10 সেখানে থাকার পর পাঞ্জাবি পুলিশের হেফাজতে ট্রেনে করে দিল্লি থেকে লাহোর, লালকেল্লার সেল থেকে লাহোর ফোর্টের 12 নম্বর সেলের দরজা বন্ধ হওয়া পর্যন্ত সেই বিশেষ রকম চাবি লাগানো হাত করা আর খোলা হলো না। সত্যি কথা, লাহোর ফোর্টে আমার যেন নিজের সত্তাও ওরা রাখতে দেবে না। ওষুধের শিশির ওপর এক অদ্ভুত নাম দেখে একদিন বুঝলাম যে ওরা আমার নামও বদলে দিয়েছে। ওরা বলল, ঠিকই তো, তোমার এখানকার নাম সানসার চাঁদ, অর্থাৎ কোনো রেকর্ডই আমার আসল নাম থাকবে না। কে প্রমাণ করবে যে শিশির বসু বলে এখানে কেউ ছিল? পৃষ্ঠা 84, 85, 87, 89। অর্থাৎ কারাবাসের মেয়াদেও কিন্তু অস্পষ্টতা দেখা যাচ্ছে। ইতিহাসের স্বার্থেই জানা দরকার কতজন রাজবন্দির নাম ব্রিটিশ পুলিশ পরিবর্তন করে দিয়েছে। কারণ বাঘা বাঘা বিপ্লবী যারা দেশের স্বার্থে বারংবার ব্রিটিশদের ধরা না দেওয়ার জন্য একাধিক ছদ্মনাম ব্যবহার করেছেন, তাদের ক্ষেত্রেও প্রকৃত নাম পাওয়া যাচ্ছে ব্রিটিশ পুলিশের রেজিস্টার খাতায়। তাহলে সেখানে শিশির বোসের নাম পরিবর্তন করার কারণটা কি? সুভাষচন্দ্র ও শত্রুপক্ষকে সাহায্যর কারণে 1944 সালে শিশির বসুকে লাহোর জেল থেকে একটি চার্জশিট দেওয়া হয়, যা শিশির বসুর কারাবাসের প্রামাণ্য নথি হিসেবে তুলে ধরা হয়েছে বোসবাড়ির গবেষণাধর্মী যে কাগজ দ্য ওরাকেলে। অতিরিক্ত এক চিঠি দিয়েছিলেন তৎকালীন ভারত সরকারের সচিব আর টটেনহ্যাম। কিন্তু অদ্ভুত বিষয়টা হলো যে সেই চিঠি যেখানে শিশির বসুকে পাঠানো হচ্ছে কারাবাসের চার্জশিটের সাথে, সেই চিঠিতে পত্র প্রেরক অর্থাৎ আর টটেনহ্যামের কোনো রকম স্বাক্ষর কিংবা সরকারি সিলমোহর নেই। প্রতীক চিঠির ব্যাপারে আশা করব যারা উত্তরাধিকারী আছেন বোস পরিবারের, তারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমে কিংবা প্রকাশ্যে কখনো আলোকপাত করবেন। খুব অলৌকিকভাবেই শিশির বসুর লেখা মহানিষ্ক্রমণ বইতে নেতাজির খুব কাছের কিংবা বলা যায় দেশে থাকাকালীন শেষ 4 বছরে নেতাজির খুবই কাছের ঘনিষ্ঠ আরেক ভাইপো সুরেশচন্দ্র বসুর বড় ছেলে রঞ্জিত বসুর কোনো রকম উল্লেখ সেই মহানিষ্ক্রমণ বইতে পাওয়া যায়নি। রঞ্জিত বসু সম্পর্কে যদি বলতে হয়, নেতাজি কংগ্রেসের সভাপতি থাকাকালীন নেতাজির পার্সোনাল গাড়ি চালাতেন এই ভাইপো এবং যাদবপুরের ইঞ্জিনিয়ারের ছাত্র ছিলেন এই রঞ্জিত বসু। এছাড়াও ডক্টর মনিদের কাছ থেকে ফলস মেডিকেল সার্টিফিকেট সুভাষচন্দ্রের কাছে পৌঁছে দিয়েছিলেন কিন্তু এই রঞ্জিত বসু। সুভাষচন্দ্রের গৃহত্যাগ
সম্পর্কে বা দেশত্যাগ সম্পর্কে রঞ্জিত বসুর স্মৃতিকথায় নানা তথ্য বারংবার উঠে এসছে। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক লালাশঙ্কর লাল নেতাজির নির্দেশেই রঞ্জিত বসু তৎকালীন শিয়ালদা কোর্টের অনারারি ম্যাজিস্ট্রেট হেমচন্দ্র নস্কর, যিনি ফরওয়ার্ড ব্লকেরও সদস্য ছিলেন, তার কাছে রঞ্জিত বসুকে পাঠান এবং লালাশঙ্কর লাল ও রঞ্জিত বসু সেই হেমচন্দ্র নস্করের কাছ থেকেই হীরালাল গুপ্তা ছদ্মনামে পাসপোর্ট পেয়ে যান এবং কিছু মাস নানা দেশে ভ্রমণ করেন এবং বিভিন্ন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নেতাজির দেশত্যাগ বিষয়ে আলোচনা করেন। পরবর্তীকালে জেলবন্দি সুভাষচন্দ্র বসুর কাছে রেডিও মেকানিক সেজে রঞ্জিত বসু শঙ্কর লালের দেওয়া প্ল্যান ক্যাপসুলের মধ্যে করে পৌঁছে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসুর কাছে। রঞ্জিত বসুর স্মৃতিকথায় উঠে আসে গৃহবন্দী থাকা অবস্থায় নেতাজি সুভাষচন্দ্র বসুর নির্দেশেই এই রঞ্জিত বসু ভবানীপুরের স্টুডিওর মালিক রাধু দাস সের কাছে খবর দেন এবং সেই রাধু দাসকে বাড়িতে ডেকে পাঠান। সেই রাধু দাস আসেন এবং অসুস্থ সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগের পূর্বে তার মায়ের সাথে গোপযুক্ত অবস্থায় যে ছবিটি তোলেন সেটাই ভারতবর্ষে দাঁড়িয়ে তার শেষ ছবি মায়ের সাথে। তখনও হয়তো প্রভাবতী দেবী আন্দাজ করতে পারেননি সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগের জন্য তৈরি হচ্ছেন, ভারত মাতাকে মুক্তির জন্য তৈরি হচ্ছেন। তো জানিয়ে রাখি, এই রঞ্জিত বসুর ঠিক নেতাজির এলগিন রোডের বাড়ির পেছনের দিকে, পশ্চাৎ দিকে বা পশ্চিম দিকে তার একটি গাড়ির কারখানা ছিল, যেখানে শিখ পাঞ্জাবিদের নামি দামি কোম্পানির গাড়ি আসতো। রঞ্জিত বসুর স্মৃতিকথায় আরও উঠে আসছে 1940 সালের 29শে নভেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু জেলের ভেতরে কালী পুজো করেন এবং তারপরে হাঙ্গার স্ট্রাইক শুরু করেন এবং নিজের শরীরের ক্রমাবনতি ঘটান এবং 5ই ডিসেম্বর ব্রিটিশ সরকার বাধ্য হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে মুক্তি দেন। কিন্তু মুক্তি বলা যায় না, নির্দেশ দেন গৃহবন্দী করে রাখার। স্মৃতিকথা থেকে আরো পাওয়া যায়, গৃহবন্দী থাকাকালীন সুভাষচন্দ্র বসু তার ভাইপো রঞ্জিত বসুর কাছে তার কারখানা সম্পর্কে নানাবিধ প্রশ্ন করেন এবং বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে চান। এছাড়াও এক বিস্ফোরক তথ্য সেখান থেকে পাওয়া যায়। গৃহবন্দী থাকাকালীনই গোপনভাবে বা লুকিয়ে একদিন দুপুরবেলা সেই কারখানায় তিনি ভ্রমণ করেন এবং যাবতীয় কার্যকলাপ পরিদর্শন করেন। এছাড়াও রঞ্জিত বসু বলেছেন, গৃহত্যাগের পূর্বে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে ব্যাংশাল কোর্টে যে মামলা জারি হয়েছিল সেই মামলায় যাতে হাজির হতে না হয় সে কারণে রঞ্জিত বসুর মাধ্যমে ডক্টর মনিদের কাছ থেকে একটা ফলস মেডিকেল সার্টিফিকেট আনিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। গাড়ির যে রেজিস্ট্রেশন বইয়ের ছবি ছাপা হয়েছে সেই রেজিস্ট্রেশন বইয়ের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, সন, তারিখে কাটাকাটির যে দাগ তা স্পষ্টতই বোঝা যায়। পরবর্তীকালে এই গাড়ির একবার হাত বদলেরও গল্প শোনা গেছে। প্রকৃত অর্থে জানা যায় যে এই উল্লেখিত যে গাড়ির কথা হচ্ছে সেই গাড়িটি তৃতীয় বর্ষের মেডিকেল কলেজের ছাত্র শিশির কুমার বোসকে তার বাবা শরৎচন্দ্র বসু এই গাড়িটি উপহার হিসেবে দিয়েছিলেন। তো এই গাড়িটির ক্ষেত্রেও কিন্তু একটা দ্বিধা কিংবা রহস্য স্পষ্ট নয়। ফিরে যাই ভ্রাতুষ্পুত্র রঞ্জিত বসুর স্মৃতিকথায়। গৃহকক্ষের আরো অভ্যন্তরে চলে যাওয়ার দরুন সুভাষচন্দ্র বসু তার স্নেহের সারথীকে তেমন গুরুত্ব দিচ্ছেন না এমন অভিমানে কিছুদিন দূরে দূরে ছিলেন। এরপর একদিন রাতে কি হয়েছিল তা তার নিজের বর্ণনায় তিনি লিখছেন, আমি সেটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। মনের অপরিসীম মর্মবেদনা যথাসম্ভব গোপন করে সেদিন রাতে পর্দা সরিয়ে প্রবেশ করেছিলাম রাঙা কাকাবাবুর অন্তরীণ কক্ষে। দেখেছিলাম তার অপূর্ব সৌম্য মূর্তি, পরনে গেরুয়া রঙের গর্দেব ধুতি চাদর, কপালে সিঁদুরের লাল তিলক। তিনি হাসি মুখে আমায় জিজ্ঞাসা করলেন, তোমার কারখানা কেমন চলছে? একটা সাধারণ উত্তর দিয়েছিলাম। কি উত্তর দিয়েছিলাম তা আজ আর স্মরণে নেই। তারপর রাঙা কাকাবাবু বলেছিলেন, তুমি কোনোদিন রাজনীতি করো না,
সেজদার সংসারের দায়িত্ব তোমাকেই নিতে হবে, আমি তোমাকে আশীর্বাদ করছি। এরকম কিছু বাক্যালাপের পর সুভাষচন্দ্র আমাকে ওর বাহুবন্ধনে জড়িয়ে মাথার উপর মুখটা রাখলেন। সেই সময় কি যে অনুভূতি হচ্ছিল আমার বলার নয়। শরীরের ভেতরে যেন বিদ্যুৎ প্রবাহ বয়ে যাচ্ছিল। নিজের মানসিক ভারসাম্য প্রায় হারিয়ে ফেলেছিলাম। আমাকে বাহুমুক্ত করার সঙ্গে সঙ্গে এক ছুটে সেই কক্ষ থেকে বেরিয়ে এসেছিলাম, বেশ মনে আছে। আমার ধারণা এই ঘটনার কিছুক্ষণ পরই রাঙা কাকাবাবু সন্তর্পণে ব্রিটিশ গোয়েন্দা ও পুলিশের চোখে ফাঁকি দিয়ে গৃহত্যাগ করেন। অর্থাৎ এর পরের ব্যাপারটা ধারণা নির্ভর, নানা তথ্য সত্য মিথ্যার আড়ালে আজও ধোয়া সময়। মৌনব্রত পালন করা শুরু করার ফলে তিনি চলে গেলেন গৃহকক্ষের আরো অভ্যন্তরে এবং নিরামিষ আহার্য গ্রহণ করা শুরু করলেন পর্দার আড়াল থেকে। পর্দার আড়াল থেকে প্রত্যহ তাকে নিরামিষ খাবার দেওয়া হতো এবং এছাড়াও একটি বিস্ফোরক তথ্য আরও জানা যায় 1970 সালে নেতাজির সেজদাদা সুরেশচন্দ্র বসুর বক্তৃতা থেকে। জানা যায় গৃহত্যাগের পূর্বে ইলা দেবীকে অর্থাৎ সুরেশচন্দ্র বসুর কন্যা ইলা দেবীকে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে মায়ের প্রসাদ ও ফুল আনার জন্য পাঠিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। এবং আরও বিস্ফোরক তথ্য জানা যায় সেই বক্তৃতা থেকে। প্রায়শই গোপনে নেতাজি সুভাষচন্দ্র বসু মা ভবতারিণীর দর্শনে যেতেন, কারণ আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মাতৃ সাধক আর দুটো হয়তো ভারত ভূমিতে জন্মায়নি। তিনি যেমন তার নিজের মাকে ভালোবাসতেন, ঠিক একই ভালোবাসা প্রদর্শন করেছেন ভারত মায়ের জন্য। এবং তার দেশ ত্যাগের পূর্বে যে শেষ ছবি তার মায়ের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, দেশ ত্যাগের পূর্বে তিনি তার মায়ের সাথে শেষ ছবি তোলার জন্য ভবানীপুরের স্টুডিও থেকে রাধু দাসকে ডেকে পাঠিয়েছিলেন। সেই ছবিতেও পরিলক্ষিত করা যাচ্ছে যে তার ঘরের উপরের দিকে মা ভবতারিণীর ছবি। পরবর্তীতে মুখার্জি কমিশনের তদন্ত চলাকালীন ভগবানজির ঘর থেকে বিভিন্ন চিঠিপত্র পাওয়ার দরুন একদা নেতাজির সহকর্মী বলা যেতে পারে অপূর্বচন্দ্র ঘোষের সাক্ষ্য নেওয়া হয়েছিল। সেই সাক্ষ্যেও একটা তথ্য মিলেছিল এবং সেই সাক্ষ্য থেকে জানা যায় একদা ভগবানজি সেই ঘোষবাবুকে জিজ্ঞেস করেছিলেন যে এলগিন রোডের বাড়িতে এখনো সেই মা কালীর সেই উগ্র রূপী মা কালীর সেই ছবিটি আছে কিনা। সেই সময় মার্কিন ব্রিটিশ গোয়েন্দা এদেশেও ছিল। তো ওএসএস বা বর্তমানে যেটা সিআইএ, তারা একটা গোপন রিপোর্ট পাঠিয়েছিলেন 1945 সালের 22 ফেব্রুয়ারি। তো সেই গোপন রিপোর্টে বিষয়বস্তু হিসেবে লেখা ছিল ইনফরম্যান্টস স্টোরি অফ এসকেপ অফ সুভাষচন্দ্র বোস, অর্থাৎ সুভাষচন্দ্র বোসের গৃহত্যাগের তথ্য। এজেন্ট সূত্রে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হয়েছিল লেখক ও এজেন্টের যৌথ প্রচেষ্টায়। তো সেই রিপোর্টে কি লেখা ছিল, বিস্ফোরক সেই লেখা আমি প্রকাশ্যে ভিডিওতে দিচ্ছি, এছাড়াও আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই। A Sikh Sardar Sardul Singh called at the house where Subhash Chandra Bose was imprisoned. He stayed about 2 hours, then came out having shaved his face and changed his dress. About 3:30 in the morning, a Sikh came out of the house, according to the police. It was later discovered that the Sikh was actually Subhash Chandra Bose, wearing beards and pagri of the original Sikh that had gone in earlier. The police on duty apparently assumed they were the same. A car was waiting for Subhash Chandra Bose a few furlongs from the house. This car took him about 2 miles. অর্থাৎ সুভাষচন্দ্রের ফরওয়ার্ড ব্লকের সক্রিয় বিপ্লবী সদস্য সর্দার সরদুল সিং, যার চেহারায় সুভাষচন্দ্রের সঙ্গে অদ্ভুত মিল পাওয়া যায় এবং গোয়েন্দাকুলের বিভ্রান্ত হওয়া তাতে অত্যন্ত স্বাভাবিক। শার্দুল সিং দাড়ি কামিয়ে নেতাজির বাড়িতেই আত্মগোপন করেন এবং রাতেই বাড়ির পিছনের পাঁচিল টপকান। সুভাষচন্দ্র শার্দুল সিং এর পাগড়ি মাথায়, গালে একরাশ চাপদাড়ি নিয়ে কাক ভয়ে কয়েক ফরলং দূরে দাঁড়িয়ে থাকা গাড়ি চড়ে 2 মাইল দূরে অপেক্ষারত নেটিভ ক্রাফটে চড়ে কলকাতা থেকে 200 মাইল দূরে চলে যান। এর পরের খবরগুলি অনুমান সঠিক না হলেও 11 দিন পর ভারত ছাড়ার সংবাদ লিখেছেন এই গোয়েন্দা এজেন্ট। লালা শঙ্করলালের প্রসঙ্গ টেনে এজেন্ট নোট দিয়েছেন যে সুভাষ বসু সাধু হয়ে কবিগুরু শান্তিনিকেতনে অথবা অরবিন্দের পন্ডিচেরি চলে গেছেন।
এজেন্ট এও লিখেছেন যে পুলিশের দৃষ্টি অন্যদিকে চালিত করতেই এই দু জায়গার ভাবনা সাজানো হয়েছে। শিখের ছদ্মবেশ বিষয়ে একটি তথ্য পাওয়া যায় নেতাজি ঘনিষ্ঠ মালদহের অতুল চন্দ্র কুমারের ভাইজি লীলা মিশ্রের ভাষ্যে। অতুল চন্দ্র ছিলেন মালদহের বিখ্যাত কংগ্রেস নেতা। জাতীয় কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র চীনে যে মেডিকেল মিশন পাঠিয়েছিলেন তার নেপথ্যে অতুল কুমারের ভূমিকা ছিল। 1940 সালের 13 ডিসেম্বর গৃহবন্দী সুভাষচন্দ্র তার অনুগত ফণীভূষণ, যিনি পরবর্তীতে পূর্ব পাকিস্তানের মন্ত্রী হয়েছিলেন, তার হাতে গোপন চিঠি মালদহের ঠিকানায় পাঠিয়েছিলেন। একটা সংক্ষিপ্ত চিঠি, সেটাও আমি পড়ে শোনাচ্ছি। শ্রীযুক্ত ফণীভূষণ মজুমদারকে এই কথা বলার জন্য যে আপনার শীঘ্রই আসার প্রয়োজন। সুভাষচন্দ্র বসু লিখছেন শ্রীযুক্ত ফণীভূষণ মজুমদারকে যে আপনার শীঘ্রই আসা প্রয়োজন। এর বেশি কিছু লেখার দরকার নেই। একটা খুবই সংক্ষিপ্ত চিঠি এটুকু লিখে ফণীভূষণ মজুমদারকে সুভাষচন্দ্র বসু গৃহবন্দী থাকা অবস্থায় পাঠিয়েছিলেন। মার্কিন ব্রিটিশের পাঠানো রিপোর্টের তথ্য যে একেবারে ভুল নয় তার আরেকটা প্রমাণও আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি। তৎকালীন সময়ের 12 বছর বয়সী লীলা দেবী পুলিশের কোনো রকম সন্দেহ এড়াতেই এলগিন রোডে অতুল কুমারের সঙ্গে সেদিন সুভাষচন্দ্রের বাড়িতে গিয়েছিলেন। লীলা দেবী প্রতিবেদককে দেওয়া স্মৃতিকথায় বলেছেন যে নেতাজির মা আরো কেউ কেউ তাকে আদর করছিলেন এবং খেতে দিয়েছিলেন। সুভাষচন্দ্রের কক্ষে যখন তার জ্যাঠামশাই কথা বলছেন, ঠিক সেই সময় সুভাষচন্দ্রকে তিনি দেখেছিলেন এবং সুভাষচন্দ্র বসুকে পাঞ্জাবি শিখের মতো লাগছিল। তার গাল ভর্তি দাড়ি দেখে তিনি এটা প্রতিবেদককে জানিয়েছিলেন। উল্লেখ্য, সুভাষচন্দ্রের ফরওয়ার্ড ব্লক দলে শিখ সদস্য সংখ্যা নেহাত কম ছিল না। বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া যাচ্ছে 12ই জানুয়ারি সুভাষচন্দ্র তার ঘনিষ্ঠদের সাথে শেষ সাক্ষাৎ করেন এবং বিবেকানন্দ আদর্শে আদর্শিত নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে কিন্তু 12ই জানুয়ারি একটা শুভ দিন। এছাড়াও অনেকের হয়তো অজানা, নেতাজি সুভাষচন্দ্র বসু শনিবার দিন কিন্তু নিজের জন্য শুভ মনে করতেন, কারণ যে কোনো বড় পদক্ষেপ কিংবা তার যে কোনো কাজের ক্ষেত্রে তিনি তার ফার্স্ট প্রেফারেন্সে শনিবারকে রাখতেন। তো সেদিক থেকে দেখতে গেলে 1941 সালের 12ই জানুয়ারি কিন্তু শনিবার ছিল এবং সেদিনই তিনি সবার সাথে শেষ সাক্ষাৎ করেন। তথাকথিতভাবে বলতে গেলে 16ই জানুয়ারি মধ্যরাত অর্থাৎ 17ই জানুয়ারি কিন্তু 1941 সাল বৃহস্পতিবার ছিল। তো এক্ষেত্রে অ্যাকিউরেটলি নেতাজি কবে দেশ ত্যাগ করেছেন সেখানেও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়। 1941 সালের 26শে জানুয়ারি যখন ব্রিটিশ পুলিশ কিংবা জনসমক্ষে আসে নেতাজি দেশ ত্যাগ করেছেন, গৃহত্যাগ করেছেন ভারত মাতাকে মুক্তির লক্ষ্যে, তখন বিশেষভাবে ওই সময় ব্রিটিশ পুলিশকে বিভ্রান্ত করতে অনেক অসম্ভব অলৌকিক তত্ত্ব বাতাসে ভেসেছিল। যতদূর জানা যায়, সুভাষ সঙ্গী ভগতরাম তলোয়ারের ভাষ্য থেকে ওই সময় রবি ঠাকুরের প্রিয় দেশনায়ক আফগানিস্তানের পথে। এছাড়াও স্বাধীনতা সংগ্রামী সংগঠনের নেতা ও দেশ গৌরব পত্রিকার সম্পাদক অরুণ ঘোষ একদা লিপিবদ্ধ করেছেন সুভাষ অন্তর্ধানে বিপ্লবী কুলের ভাষ্য থেকে পাওয়া যায়, যেটা 1941 সালের 12ই জানুয়ারি 38/2 এলগিন রোডে সরকারিভাবে ঘোষিত অসুস্থ সুভাষচন্দ্রের সাথে জনৈক ডাক্তার জিয়াউদ্দিন দেখা করলেন এবং কিছুক্ষণ বাদে যথা নিয়মে কাজ সেরে তিনি বেরিয়ে গেলেন। এই জিয়া সাহেব সোজা এসে উঠলেন 10B পদ্মপুকুর রোডে তিনকড়ি মিত্র মহাশয়ের বাড়িতে। তারপর কখন তিনি সে বাড়ি থেকে বাহির হইলেন তা জানা যায়নি। 16ই জানুয়ারি রাত 10টার কিছু আগে ওই পদ্মপুকুর বাড়িতে রতনপুরের নবাব স্যার জেপি ফারুকি তার রোলস রয়েস গাড়িতে উপস্থিত হলেন। ইতিমধ্যে দক্ষিণ কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার শ্রী রসিক বসু এবং ভবানীপুর থানার বড় দারোগা আর এক রসিক বসু উপস্থিত হলেন। এই দুই বসুর মধ্যে যে তফাৎ ছিল, একটা ছিল লাল ও আরেকটা ছিল চরণ, মানে দুজনের নামে, একজনের নামের সাথে ছিল লাল ও একজনের নামের সাথে ছিল চরণ। যাই হোক, রাত 10টায় নবাবের গাড়িতে আরেকজনকে যতদূর সম্ভব নবাবের বেগম রূপে বোরকা পরিহিতা জনৈক বিশিষ্টা মুসলমান মহিলা চলে গেলেন। ব্রিটিশ আমলে নবাবের গাড়ি রাত বেরাতে তল্লাশি করার অধিকার পুলিশের ছিল না। গাড়িটি ঊর্ধ্বশ্বাসে বাংলা ছেড়ে পশ্চিমের দিকে রওনা হয়ে গেল। এই ঘটনার দিন চারেক পরে ব্রিটিশ গোয়েন্দাদের মনে সন্দেহ দেখা দেয় এবং ডেপুটি কমিশনার রসিক বসুর উপর বিষ নজর পড়ে ব্রিটিশদের। বিপদের আশঙ্কা করে
কিন্তু সেই রসিক বসু আত্মঘাতী হয়েছিলেন, নিজের মাথায় নিজেই গুলি করেছিলেন। বিস্ফোরক তথ্য আপনাদের সামনে তুলে ধরব। 1941 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর গৃহত্যাগের কিছু মাস অবধি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ইহলোকে ছিলেন। সেই সময়কালে, সেই স্বল্প সময়কালে অর্থাৎ কবিগুরুর জীবনের অন্তিম লগ্নে এসে যে কটা রচনা করেছিলেন বা যখনই তিনি কলম ধরেছিলেন, সেই লেখা থেকে স্পষ্টতই এটুকু বোঝা সম্ভব যে হয়তো সব রচনাই ছিল তার স্নেহের সুবাসকে উদ্দেশ্য করে। তৎকালীন সময় অর্থাৎ নেতাজির দেশত্যাগের সময় শান্তিনিকেতনে যখন রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের সহকারী জানিয়েছিলেন কোনো এক পশ্চিমী অতিথি কবিগুরুর সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন এবং সেই মধ্যরাতের সাক্ষাতের পর দিন কবিগুরু অনেক বেলা অবধি ঘুমিয়েছিলেন। সুভাষচন্দ্র বসু দেশত্যাগের ক্ষেত্রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক যোগসূত্র পাওয়া যাচ্ছে কবিগুরুর লেখার উপর ভিত্তি করেই। সুভাষ বোসের দেশত্যাগের পরেই রবীন্দ্রনাথ ঠাকুর কলম ধরে লিখেছিলেন, আমারে বাঁধবি তোরা সে বাঁধন কি তোদের আছে। হঠাৎ গেয়ে উঠল বিদেশি গলা, মন্দিরের ভিত থরথর করে কেঁপে উঠল গলার জোরে। অবাক হয়ে গেলেন ইন্সপেক্টর বাবু। এই গান অনেকবার গেয়েছি, আবার গাইবো। তারপর চলবো আফগানিস্তানের রাস্তা দিয়ে, যেমন করে হোক পথ করে নেব। আপনাদের সঙ্গে এই আমার কথা রইল। আর 15 দিন পরে খবরের কাগজে বড় বড় অক্ষরে বের হবে, অনিল বিপ্লবী পলাতক আজ প্রণাম হই। বদনাম গল্পের এই বিপ্লবী অনিলই কি তার স্নেহের সুভাষচন্দ্র? 12ই জানুয়ারি সুভাষচন্দ্র যদি প্রকৃত অর্থেই দেশত্যাগ করে থাকেন, তার থেকে 15 দিন পর অর্থাৎ 27শে জানুয়ারি কবিগুরুর এই লেখা প্রকাশিত হয়েছিল। তাহলে কি 16ই জানুয়ারি নেতাজি আদতেও দেশত্যাগ করেছিলেন, বা তার একমাত্র সঙ্গী কি শুধু শিশির বসু ছিল? সম্পূর্ণ তথ্য আমার জানা, আমার পড়া, আমার চর্চার মাধ্যমে যেটুকু আমি জানতে সক্ষম হয়েছি, প্রতিটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরলাম। ভিডিওটি দীর্ঘায়িত করব না। আমার এই ভিডিওগুলো পেশ করার একমাত্র কারণ জনসমক্ষে বা আমার মতো তরুণ যুব যারা আছো তাদেরকে অনুপ্রাণিত করা। কারণ যে সুভাষচন্দ্র বসু বা যে মহান বিপ্লবীরা নিজেদের প্রাণ ত্যাগ করেছেন দেশপ্রেমের বিনিময়ে ভারত মাতাকে মুক্তির লক্ষ্যে, তাদের জন্য তাদের প্রকৃত ইতিহাসকে সামনে আনার সময় হয়েছে। যুগের পর যুগ কেটে গেছে, বছরের পর বছর কেটে গেছে, মিথ্যে তথ্য মুড়িয়ে রাখা হয়েছে তাদের ইতিহাসে। সেই মিথ্যে তথ্যগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বর্জন করে প্রকৃত সত্যকে সমাজের কাছে, দেশের কাছে তুলে আনাটা অত্যন্ত জরুরি। আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।